ওকে, এবার আসি 7 নাম্বার প্রশ্ন। সর্বজনীন গ্রহীতাকে। ওকে, ব্লাড গ্রুপ নিয়ে আমি প্রায় 6টা লেকচার দিয়েছি, যদিও এখনো শেষ হয়নি। তো সর্বজনীন গ্রহীতা অ্যাকচুয়ালি এবি পজিটিভ, কিন্তু এখানে যে আনসারটা আছে সেটা হচ্ছে এবি, হয়তো বা পজিটিভের ব্যাপারটা ছিল না। তো এই বিষয়গুলো যদি এটা এমনি জানো না ক্লাস 9-10 থেকে, এবং কে কাকে রক্ত দিতে পারবে কি পারবে না, হ্যাঁ, এই বিষয়টা যদি শিখতে চাও তাহলে আমার আই বাটনে ক্লিক করো, সেখানে লিঙ্ক আছে, ওই লিঙ্কে গেলেই তোমরা লেকচারগুলো পাবে। তো আমি এটা নিয়ে আর আলোচনা করছি না। তারপরেও যতটুকু না বললেই নয়, সর্বজনীন গ্রহীতা মনে রেখো এবি পজিটিভ, আর সর্বজনীন দাতা ও নেগেটিভ, এতটুকু অবশ্যই মনে রাখতে হবে। যদি পজিটিভ নেগেটিভ না আসে তাহলে শুধু এবি, এবং দাতার বেলায় কি হবে, ও হবে। এবার আসি আমাদের পরবর্তী প্রশ্ন। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কোনটি? ওকে, এই প্রশ্নটা 8 নাম্বার প্রশ্ন। তো এই প্রশ্নটা তোমাদের আজমল স্যারের বইয়ে ছিল না, আমরা যখন পড়তাম সেই 2009-10 সালের দিকে, তখন কিন্তু আজমল স্যারের বই এটা ছিল। তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কোনটি? ওকে, নার্ভ কোনটি? আচ্ছা, তো প্রথমে আমি একটু বলে রাখি যে প্যারাসিম্প্যাথেটিক ব্যাপারটা কি, এবং আরেকটা শব্দ আছে সিম্প্যাথেটিক, এই দুটা মানে কি। তো মানুষের স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয় প্রধানত। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এগুলো নিয়ে আমি ডিটেইলস আলোচনা করছি না এখন। আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে কেন্দ্র বরাবর যেটা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। তো এই মস্তিষ্ক সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো বের হয়ে গেল, সেগুলো নিয়েই মূলত প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। অর্থাৎ আমরা জানি মস্তিষ্ক থেকে করটিক স্নায়ু বের হয়, আর সুষুম্না কাণ্ড থেকে সুষুম্না স্নায়ু বের হয়, তাই তো? তাহলে এই করটিক স্নায়ু সুষুম্না স্নায়ু মিলেই কিন্তু প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। তো এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যে স্নায়ুগুলো ঐচ্ছিক পেশিকে উদ্দীপনা দেয় সেগুলো হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। আর যে স্নায়ুগুলো অনৈচ্ছিক কাজ কন্ট্রোল করে, যেমন আমার পাকস্থলী দিয়ে যে খাবার নিচে নেমে যাচ্ছে, এটা তো আমার কন্ট্রোলের মধ্যে পড়ছে না, তাহলে সেটাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ওকে, এবং এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রেরই দুটো ভাগ, একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। তাহলে এখন কোন কোন স্নায়ু সিম্প্যাথেটিক এবং কোন কোন স্নায়ু প্যারাসিম্প্যাথেটিক হিসেবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। এখন সিম্প্যাথেটিক স্নায়ু আর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু এটা কি করে সেটা জানার দরকার নাই, তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে এরা একে অপরের উল্টো কাজ করে, এবং ইংরেজিতে সিম্প্যাথেটিক স্নায়ুর ফাংশনগুলোকে আমরা এভাবে মনে রাখি যে ফাইট অ্যান্ড ফ্লাইট। অর্থাৎ যখন আমরা এক্সাইট হই, আরও একটা ভালো এক্সাম্পল দিই তাহলে খুব ভালো মনে থাকবে। যদি যখন তোমরা পরীক্ষার হলে বসো, অর্থাৎ পরীক্ষা দাও, এই পরীক্ষা দেওয়ার সময় তোমার শরীরের যে অ্যাক্টিভিটিগুলো হয় এগুলো কন্ট্রোল করে কিন্তু সিম্প্যাথেটিক স্নায়ু, আর এর অপোজিট কাজগুলোই করে কিন্তু প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। ব্যাপারটা যদি আমি একটু বুঝিয়ে বলি, ধরো তুমি যখন পরীক্ষা দিচ্ছ, তোমার বডির অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তোমার হার্টবিট বাড়বে, তোমার দেহের টেম্পারেচার বাড়বে, তোমার বিপাক হার সব কিছু কিন্তু বেড়ে যাবে। এখন বলো তো, তুমি তোমার চোখ পরীক্ষার হলে খোলা রাখবে না বন্ধ রাখবে? বন্ধ করে কি তুমি পরীক্ষা দিবে? কখনোই না। তাহলে চোখ খোলা রাখায় কে? সিম্প্যাথেটিক। আচ্ছা, ধরো পরীক্ষার হলে তোমার মুতু লেগেছে, হ্যাঁ, তারপরে যদিও মাঝে মধ্যে এরকমও আমরা দেখেছি যে কি বলে যে ওয়াশরুমে, হ্যাঁ, বই খাতা রেখে আসা হয় এবং মুতু করার ছলে সেই বই খাতা একটু দেখে এসে আবার ধুমধাম দেখি লিখছে। তো তারপরেও খুব বেশি প্রেশার লাগলে আমরা যদিও মুতু করতে যাই, কিন্তু নর্মালি কি হয়, মুতু লাগলেই যে যাই তা না, একটু চেপে ধরে থাকি, তাই না? তাহলে আমাদের যে মূত্রনালীর যে স্ফিংটার, হ্যাঁ, সেটাকে ক্লোজ করে কে? সিম্প্যাথেটিক স্নায়ু। ওকে, তোমার ক্ষুধা লাগছে, তুমি কি পরীক্ষার হলে এখন খেতে যাবে? কখনোই না। তাহলে তোমার ক্ষুধা বা খাবারের যে ব্যাপার স্যাপার এগুলো কিন্তু সিম্প্যাথেটিক করবে না, এগুলো করবে কে? প্যারাসিম্প্যাথেটিক। তো আশা করি বুঝতে পেরেছো যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের মেইন ফাংশনগুলো কি। হ্যাঁ, প্যারাসিম্প্যাথেটিককে আমরা বলি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, অর্থাৎ পরীক্ষা শেষ
তুমি এখন ধুমধাম খেয়ে দিয়ে একদম শুয়ে পড়লা, হ্যাঁ, এখন তোমার শরীরের যে অ্যাক্টিভিটি গুলো হবে জাস্ট রিল্যাক্স, সেই জিনিসগুলোই হচ্ছে প্যারাসিম্পথেটিক। ওকে, যাই হোক, আমরা আমাদের কাজের কথায় আসি। সেটা হচ্ছে এই যে করটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু, তাহলে এদের মধ্যে সবাই কিন্তু সিম্প্যাথেটিক না, সবাই কিন্তু প্যারাসিম্প্যাথেটিক না। তাহলে কোন কোন করটিক স্নায়ু প্যারাসিম্প্যাথেটিক সেটাই কিন্তু পরীক্ষায় এসেছিল। তো মনে রাখবা, আমি মনে রাখতাম শতে সিম্প্যাথেটিক, তো সিম্প্যাথেটিক হিসেবে অংশগ্রহণ করে কেবলমাত্র সুষুম্না স্নায়ু। কেবলমাত্র কি? সুষুম্না স্নায়ু। তোমরা জানো 31 জোড়া সুষুম্না স্নায়ু আছে। এই 31 জোড়া সুষুম্না স্নায়ুর মধ্যে সবাই কিন্তু আবার সিম্প্যাথেটিক না। এখন এই 31 জোড়া সুষুম্না স্নায়ুর নামগুলো তোমাদের মনে আছে কিনা? কশেরুকার নামেই নাম, ওকে, শুধু সংখ্যায় একটু ভিন্নতা আছে। যেমন সার্ভাইকাল স্নায়ু হচ্ছে 8 জোড়া, থোরাসিক 12 জোড়া, লাম্বার 5 জোড়া, স্যাক্রাল 5 জোড়া, কক্সিয়াল 1 জোড়া। এর মধ্যে থোরাসিক এবং লাম্বার, একে বলা হয় থোরাকো লাম্বার, এখান থেকে যে স্নায়ু অর্থাৎ থোরাসিক 1 থেকে লাম্বার 2 আর 3 বেশি কঠিন হয়ে যাচ্ছে, এগুলো তো এগুলো লাগবে না। তো জাস্ট এতটুকু মনে রাখো ভাই, আমি যাচ্ছি না, যে শতে সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক হিসেবে অংশগ্রহণ করে শুধুমাত্র শতে সুষুম্না স্নায়ু, আর প্যারাসিম্প্যাথেটিক হিসেবে অংশগ্রহণ করে করটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু দুটোই। পরীক্ষার প্রশ্ন হচ্ছে কোন করটিক স্নায়ুটি প্যারাসিম্প্যাথেটিক। তো আমরা জানি করটিক স্নায়ু 12 জোড়া। এই 12 জোড়ার নাম এত বেশি ইম্পর্টেন্ট, অনেকেই অনেক ছন্দ দিয়ে মনে রাখো, ট্রিপল ও, ডাবল টি, বা অথবা ও কিউব, টি স্কোয়ার, আফা, অনেক ছন্দ আছে, যে যেভাবে মনে রেখেছো মনে রাখো। আর যারা একদম নিউ কামার, যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আমি মনে রাখাবো, তোমরা মনে রাখো যে 3, 7, 9, 10, অর্থাৎ যখন তোমাদের এই 12 জোড়া স্নায়ুর সিকোয়েন্সটা মনে থাকবে, তখন 3 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার, এই 4 জোড়া স্নায়ু, এই 4 জোড়া করটিক স্নায়ু হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হিসেবে কাজ করে, এবং 5, 7, 9, 10 হচ্ছে মিশ্র স্নায়ু। তো যাই হোক, 3, 7, 9, 10 মধ্যে 3 নাম্বারটা হচ্ছে অকুলোমোটর, এবং এটাই ছিল পরীক্ষার মানে প্রশ্নের আনসার। এছাড়া 7 নাম্বারটা হচ্ছে ফেসিয়াল, 9 নাম্বার হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, এবং 10 নাম্বার হচ্ছে ভ্যাগাস। তাহলে এই যে 4 জোড়া করটিক স্নায়ু, এরা প্যারাসিম্প্যাথেটিক হিসেবে কাজ করে। আমি একটু অনেক পেঁচালাম, অনেক কথা বললাম, বিরক্ত হয়েও না। ওকে, আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে কোনটি দ্বিস্তরী? খুব সহজ একটা প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন। এটা যদি ধরি, প্রশ্নটা হচ্ছে কোনটি দ্বিস্তরী। ওকে, এখান থেকে যে কথাটা আমি বলি সেটা হচ্ছে উত্তর দেওয়া আছে হাইড্রা। তো ভাই এটা তো সবাই পারি। তো তোমরা মনে রাখো, প্রাণী জগতে টোটাল পর্ব হচ্ছে 33টা। ওকে, মোট পর্ব কয়টা? 33টা। এর মধ্যে মেজর পর্ব হচ্ছে 9, তাহলে মাইনর পর্ব হচ্ছে 33 থেকে 9 বাদ গেলে 24টি। তো আমরা যে মেজর পর্বগুলোর নাম শিখেছি, ধারাবাহিকভাবে শিখতে হবে। এর মধ্যে 2 নাম্বার পর্বটা হচ্ছে দ্বিস্তরী, 3 নাম্বার থেকে বাদ বাকি সব হচ্ছে ত্রিস্তরী। তাহলে পরীক্ষায় যদি আসে প্রথম ত্রিস্তরী পর্ব কোনটা, উত্তর হবে প্লাটিহেলমিনথেস। প্রথমটা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। তো যেহেতু পরীক্ষায় বলেছে দ্বিস্তরী পর্ব, তাহলে উত্তর হবে পরিফেরা পর্ব, কিন্তু পরীক্ষায় এক্সাম্পল এসেছিল তাহলে হাইড্রা। এছাড়াও নিডারিয়া পর্বের উল্লেখযোগ্য যে এক্সাম্পল হাইড্রার সাথে জেলিফিশ, এই দুইটা অন্তত মনে রাখতে হবে। পাশাপাশি আরেকটা আছে পর্তুগিজ যুদ্ধ মানব, যার বৈজ্ঞানিক নাম ফাইসেলিয়া, আমি লিখে দিচ্ছি না, এটাও হচ্ছে নিডারিয়া পর্বে। তো মাইনর পর্বের মধ্যেও একটা দ্বিস্তরী আছে, অর্থাৎ মোট পর্ব 33টা, মেজর পর্বের মধ্যে একটা দ্বিস্তরী, সেটা হচ্ছে নিডারিয়া, আর মাইনর পর্বের মধ্যে একটা দ্বিস্তরী আছে, সেটা হচ্ছে টিনোফোরা। তার মানে টোটাল দ্বিস্তরী পর্ব হচ্ছে 2টা, একটা হচ্ছে টিনোফোরা, এটা মাইনর পর্ব, আর একটা হচ্ছে নিডারিয়া, এটা হচ্ছে কিন্তু ভাই মেজর পর্ব।
এবং এই দুইটা পর্ব হচ্ছে দ্বিস্তরী, বাকি সব ত্রিস্তরী মেজর পর্বগুলো। আর 1 নাম্বার এটার কোনো স্তর নাই। ওকে, তো এখন দ্বিস্তরী মানে কি, যার দুইটা স্তর আছে। আমি যদি সেদিকে একটু হালকা যাই, মানুষ আমরা হচ্ছে ত্রিস্তরী, কারণ আমাদের 3টা স্তর আছে। সবার যেটা বাইরে তার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, অ্যাক্টো মানে বাইরে, যেটা মাঝে মেসো মানে মাঝে, সেটা হচ্ছে মেসোডার্ম, আর যেটা একদম ভিতরে অ্যান্ডো মানে ভেতরে, সেটার নাম হচ্ছে অ্যান্ডোডার্ম। তো যারা দ্বিস্তরী তাদের এই মেসোডার্ম নাই, এবং দ্বিস্তরীর বেলায় এই মেসোডার্মের পরিবর্তে একটা অকোষীয় জেলিন ন্যায় অংশ থাকে যাকে বলে মেসোগ্লিয়া। তাহলে নিডারিয়া পর্বের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের মেসোগ্লিয়া থাকে, যেটা হচ্ছে অকোষীয়, এবং তাদের দুইটা স্তর, অ্যাক্টোডার্ম আর একটা অ্যান্ডোডার্ম। এবং যেটা বেশি ইম্পর্টেন্ট মানব জীবনের ধারাবাহিকতায়, এই যে ভ্রূণীয় স্তর, এই স্তরগুলো ভ্রূণ অবস্থায় তৈরি হয়। তো ভ্রূণের কোন দশায় এটা তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রুলা দশায়। প্রক্রিয়াটার নাম গ্যাস্ট্রুলেশন। তাহলে গ্যাস্ট্রুলা দশায় এই ভ্রূণীয় স্তর তৈরি হয়, এবং এই গ্যাস্ট্রুলা দশায় প্রক্রিয়াটার নাম গ্যাস্ট্রুলেশন। আচ্ছা, এটাই মনে রাখো। তাহলে গ্যাস্ট্রুলা খুব ইম্পর্টেন্ট, এই দশায় ভ্রূণীয় স্তর তৈরি হয়। যার দ্বিস্তর তার এটা নাই, পরিবর্তে এটা আছে, কিন্তু এটা স্তর না কেন? কারণ এটা হচ্ছে অকোষীয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো, অনেক কথা বললাম। ওকে, এবার আসি 9 নাম্বার প্রশ্ন, পেসমেকার কোনটি? কত সহজ প্রশ্ন। ওকে, কোনটি পেসমেকার? আমরা সবাই জানি প্রাকৃতিক যে পেসমেকার সেটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে যেহেতু এটা এসেছিল, এই পুরোটাই পড়তে হবে। আমি যদি একটা হৃৎপিণ্ড আঁকি, এটা হচ্ছে ডিজিটাল হার্ট মনে করো। হার্টের 4টা চেম্বার, উপরের গুলো আমরা সবাই জানি অলিন্দ, নিচের গুলো নিলয়, এ পাশটা ডান, এ পাশটা বাম। তো তোমরা যে কাজটা করো, এখানে একটা গোল্লা গোল্লা গোল্লা, দেন একদম প্রাচীরে গোল্লা, এখানে থাকে সান, এখানে থাকে এভিএন। এই নামগুলো কিন্তু দেখো, এই জায়গায় এনতে নোড, একটা ফোলা অংশ, এই নোডটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে থাকছে। ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝের যে পর্দা সেখানে থাকছে, তাই নাম কিন্তু অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই নোডটা শুধু অ্যাট্রিয়ামের প্রাচীরে, তাই শুধু কিন্তু অ্যাট্রিয়াল। ওকে, এটাকে আমরা বলি বান্ডল অফ হিজ, আর এই যে এই দুইটাকে আমরা বলি পারকিনজি ফাইবার। তো এখানে যে আমি 4টা নাম লিখলাম, এগুলোকে একত্রে বলা হয় জাংশনাল বা সংযোগী টিস্যু। জাংশনাল বা সংযোগী টিস্যু। আব্দুল আলিম স্যারের বইয়ে আরো একটা আছে, দেখো বান্ডল অফ হিজ থেকে 2টা শাখা, একটা ডান একটা বাম, পারকিনজি ফাইবারে গেছে। তাই 1 নাম্বার সান, 2 নাম্বার এভিএন, 3 নাম্বার বান্ডল অফ হিজ, 4 নাম্বারে আলিম স্যারের বইয়ে বলা আছে বান্ডল অফ হিজের ডান ও বাম শাখা, এবং তারপর কিন্তু এটা বলা আছে, কিন্তু আজমল স্যারে এই 4টা আছে। আচ্ছা, কি কি শিখতে হবে এখান থেকে? সিকোয়েন্সটা শিখতে হবে। পরীক্ষায় বলে যে সানের পর কই যাবে, তারপর কই, সিকোয়েন্সটা। দেন এই জিনিসগুলো, বা আসতে পারে কোনটি জাংশনাল টিস্যু নয়, এটা একটা। দেন এদের অবস্থান, তোমরা যদি এখন এতটুকু চিত্র মনে রাখো, তাহলে সানের অবস্থান কোথায়? ডান অলিন্দের প্রাচীরে। আবার এখানে ঊর্ধ্ব মহাশিরা যুক্ত হয়, তাহলে ডান অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরার সংযোগে। ওকে, এভিএনের অবস্থান কোথায়? ডান অলিন্দ নিলয় পর্দায়। বান্ডল অফ হিজ কোথায়? 2 নিলয়ের মাঝে, অর্থাৎ আন্ত নিলয় পর্দায়। আর পারকিনজি ফাইবার কোথায়? নিলয়ের প্রাচীরে। অ্যান্ড লাস্ট ওয়ান, যেহেতু সবার শুরুতে সান, তাহলে এই পেস তৈরি করছে, তাই এটা পেসমেকার। যদি কোনো কারণে এটা নষ্ট হয়ে যায়, তাহলে পেসমেকারের দায়িত্ব পালন করবে এভিএন, তাই এটাকে বলা হয় রিজার্ভ বা সংরক্ষিত পেসমেকার। মনে থাকবে এই দুটা কথা, খুবই খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি সান কত বিট তৈরি করে, এত কিছু আর দরকার নেই, এতটুকুই মনে রাখো, ঠিক আছে? ওকে, এবার আসো 10 নাম্বার যে প্রশ্নটা বলা আছে, কোনটি সিলোমবিহীন পর্ব? এটাও খুব সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন ডেফিনেটলি। তো এই সিলোম কি, এটা নিয়ে কথা বলতে গেলে আবার প্রায় 15-20 মিনিট বা 25 মিনিট লাগবে সিলোম ব্যাপারটা বোঝাতে। অন্তত আমি এক্সাম্পলগুলোর কথা বলি। সিল কথাটার অর্থ হচ্ছে গহ্বর। তো
তো গহ্বর মানে ফাঁকা জায়গা, তো যে ফাঁকা জায়গা বা গহ্বরের চারদিকে একটা আবরণ থাকবে সেটাই হচ্ছে প্রকৃত সিলোম। তো আমরা জানি প্রোক্যারিওট, ইউক্যারিওট, ইউ মানে ভালো, তাহলে ইউ সিলোম মানে কি? ভালো সিলোম, অর্থাৎ যে গহ্বরের চারদিকে পর্দা আছে। আর এ মানে নাই, সবাই জানি, তাহলে অ্যাসিলোম মানে কি? যার গহ্বরই নাই, পর্দা দূরের কথা। আর একটা আছে সিউডো বা ভুয়া সিলোম, অর্থাৎ গহ্বর আছে কিন্তু পর্দা নাই। তো কেন পর্দা নাই, কি পর্দা নাই, এসব নিয়ে আমি কথা বলছি না। তাহলে অ্যাসিলোমেট, অ্যাসিলোম হচ্ছে গহ্বর নাই, আর অ্যাসিলোমেট অর্থাৎ যে সকল প্রাণীর গহ্বর নাই। সেরকম সিউডোসিলোমেট আর ইউসিলোমেট, এই তিনটা ভাগে ভাগ করা যায়। তো যেহেতু ইউ মানে ভালো, তো মানুষের প্রাণী জগতের যে পর্বগুলো 1 থেকে 33টা পর্ব, যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু উন্নত হচ্ছে। ওকে, তো এ মানে যেহেতু নাই, তাহলে এটা সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য, তাহলে এটা প্রথম দিকের পর্বগুলোর থাকবে। তো 1, 2, 3, 4, 5 থেকে এই যে 9টা পর্ব আছে মেজর, এর মধ্যে প্রথম যে 3টা পর্ব এরা অ্যাসিলোমেট, 4 নাম্বারটা হচ্ছে সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলোম যুক্ত প্রাণী, আর বাকি সবাই হচ্ছে ইউসিলোমেট। খুব ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু 4 নাম্বারটা, অর্থাৎ নেমাটোডা। তোমাকে এই সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখতে হবে। এই সিকোয়েন্স মনে রাখারও টেকনিক আছে, বাট এরকম এখন বলছি না, আলাদা যখন এই টপিকগুলো পড়াবো তখন বলবো। তো পরীক্ষায় আসছিল কি জানো, এই পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এই 3টা পর্ব তো অ্যাসিলোমেট, কিন্তু পরীক্ষায় এসেছিল কোনটি সিলোমবিহীন প্রাণী, অর্থাৎ উদাহরণ ছিল, এবং লক্ষণীয় হচ্ছে উদাহরণটা আবার বাংলায়ও ছিল না। হ্যাঁ, কারণ এখানে যে উত্তরটা আমরা পেয়েছি ইংরেজিতে, ফ্যাসিওলা হেপাটিকা। তো যেহেতু নামের মধ্যে হেপাটো আছে, হেপাটো মানে যকৃত, তাহলে এটা হচ্ছে যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম, এবং যকৃত কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে সতর্কতা কি, যে বৈজ্ঞানিক নামগুলো শিখতে হবে। তবে ভয়ের কিছু নাই, আমি বলে দিই, এই যে 9টা পর্ব আছে, এই পর্বের তো বৈজ্ঞানিক নাম আছে, এর মধ্যে যে সকল বৈজ্ঞানিক নামের পাশে বাংলা নাম আছে তোমরা সেই বৈজ্ঞানিক নামগুলোই শুধু মনে রাখবা, ঠিক আছে? বাট প্রথম কিন্তু প্রায়োরিটি হচ্ছে বাংলা নামগুলো ভালো করে পড়তে হবে, তারপর বৈজ্ঞানিক নামের, যেমন হেপাটো দেখলেই যকৃত আসবে, পুরোটা বানান মনে না থাকলেও কি চলবে। তো আশা করি এটা হয়ে গেল। এবার আসো 11 নাম্বার প্রশ্ন, ঘাসফড়িংয়ের হেপাটিক সিকা কতটি? তাহলে 11 নাম্বার প্রশ্ন হচ্ছে ঘাসফড়িংয়ের হেপাটিক সিকা কতটি? উত্তর দেওয়া আছে 12টি। তো আমি বলে রাখি, ঘাসফড়িংয়ের যে পরিপাক নালী, এই পরিপাক নালীর আমরা জানি পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্রের 2টা পার্ট থাকে। একটা হচ্ছে পরিপাক নালী, অর্থাৎ যে নালীতে খাবার পরিপাক হয়, আর এই পরিপাকের জন্য যে গ্রন্থিগুলো এনজাইম ক্ষরণ করে তাদেরকে আমরা বলি পরিপাক গ্রন্থি। তো ঘাসফড়িংয়ের পরিপাক গ্রন্থি 3 ধরনের, নট 3টি, 3 ধরনের। এর মধ্যে একটার নাম হচ্ছে লালা গ্রন্থি, এবং এই লালা গ্রন্থিটাই হচ্ছে প্রধান পরিপাক গ্রন্থি, যার সংখ্যা হলো 1 জোড়া। 2 নাম্বার হচ্ছে হেপাটিক সিকা, যার সংখ্যা হলো 6 জোড়া, এবং 3 নাম্বার মেসেন্টেরন। এদের যে মাঝের অংশটা, পরিপাক নালীকে 3 ভাগে ভাগ করা যায়, তার মাঝের অংশটা এই মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর, নট বহিঃপ্রাচীর, অন্তঃপ্রাচীর। তাহলে এই 3টা হচ্ছে পরিপাক গ্রন্থি। পরীক্ষা এসেছিল এর সংখ্যা কত, 6 জোড়া বা 12টি। বাকি যে ইনফরমেশন গুলো দিলাম এগুলো অবশ্যই কি মনে রাখতে হবে। এবার আসো